জাংকুক আর তের আজকে বিয়ে হয়েছে। জাংকুকের ইচ্ছা ছিল না যে তেকে বিয়ে করার। সে একটু লুচ্চু আর একটু বেশি রোমান্টিক আছে, এর জন্য তার ইচ্ছা ছিল যে সে কোনো দেশি মেয়েকে বিয়ে করবে না, সে তার দেশের বাহিরে বিদেশি মেয়েদেরকে বিয়ে করবে। কিন্তু সেগুড়ে বালি তেকে দেখতে যাওয়ার সময় জাংকুক তের দিকে এমন ভাবে তাকিয়েছিল যে জাংকুকের চাহনি দেখে সবাই বুঝে যায় যে মনে হয় জাংকুকের তেকে অনেক বেশি পছন্দ হয়েছে আর কি। তাড়াহুড়ো করে বিয়েটাও ঠিক করে ফেলে আর বিয়েটা হয়েও যায়। আজকে জাংকুকের ফার্স্ট নাইট। এই দিনটার জন্য জাংকুক অনেক বেশি অপেক্ষা করেছে। যদিও জাংকুকের বয়স বেশি না, মাত্র 24 বছর, কিন্তু সে একটু বেশি পেকে গিয়েছে তার হারামি মার্কা বন্ধুদের জন্য। জাংকুক আর কোনো কিছু না ভেবে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ঘুরেই দেখলো যে একটা মেয়ে বেডের উপর বসে আছে, এক হাত লম্বা ঘন্টা টেনে। জাংকুকের এত আনন্দ লাগছিল যে এখন আনন্দের খেলায় যেন সে এক্ষুনি ডান্স করা শুরু করবে, এমন একটা ভাবসাব তার মধ্যে। সে চুপচাপ গিয়ে বেডের সামনে তের পাশে বসলো। তের ঘন্টাটা তুলতে যাবে তখনই তে একটা ইন্ডিকেটর বের করে বলল জাংকুককে, এখন যদি আমার কাছে আসতে যাস না, এই ইন্ডিকেটর দিয়ে তোর মাথা মুন্ডু কিচ্ছু রাখবো না। ও গো, আমি কি করলাম? আমি কিছু করি নাই। তুমি আমার সাথে এমন করছো কেন? দূরে যা, দূরে যা বলছি, দূরে যা। তোদের মতো ছেলেদের আমার ভালোভাবেই চেনা আছে, বুঝলি? এখন আমার কাছে আস্তে আস্তে আসছি, ঘন্টাটা তুলতিস, তারপরে আস্তে আস্তে ছি 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 ছি, এসব আমার বলতেও লজ্জা করে, আর তোরা এগুলো করিস। দূরে যা, একদম দূরে যা, কাছে আসবি না একদম। জাংকুকের মনটা যেন ভেঙে 3 টুকরা হয়ে গেল তের এমন কথা শুনে। জাংকুক মনে মনে বলতে লাগলো, আমার পুরো কপাল, আমার সদ্য বিবাহিত বউ আমাকে দেখে তার ঘুমটাটা উঠিয়ে আমার কপালে একটা চুমু দেবে, তা না করে সে ইন্ডিকেটর দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, ওকে আমার স্বপ্নগুলো সব মাটি করে দেবে, আমি যা যা করতে চেয়েছি ওকে সেগুলো করতে দেবে না। জাংকুকের এইসব ভাবার মধ্যে তে একটা জোরে তাড়া দিয়ে বসলো জাংকুককে। হেই, তোর কি গরম লাগে না? হ্যাঁ, এক্ষুনি যা, ওয়াশরুমে গিয়ে এগুলো চেঞ্জ করবি, চেঞ্জ করে এসে নিচে শুয়ে থাকবি, একদম কথা বলবি না আমার সাথে। জাংকুকের মনটা চাচ্ছে যে সে এখন চিল্লিয়ে কান্না শুরু করুক, তারপরেও সে কোনো কিছু না বলে একটা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য, পরে এসে যা করার করবে। 10 মিনিট পর একদম ফ্রেশ হয়ে জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে তেও তার শাড়ি গহনা সবকিছু খুলে খেয়েছে। জাংকুকের যে কত ইচ্ছা ছিল নিজের হাতে এগুলো খুলে দিবে, কিন্তু চুলোর ছাই কিছুই করতে পারলো না সে। জাংকুক এবার মনে মনে ভাবছে, যাক, এই স্বপ্নটা পূরণ হলো না তাতে কি হয়েছে, আসল কাম করতে পারলেই হয়েছে। মনে হয় ওই সময় আমার সাথে একটু এরকি ফেজলামি করছে, যে আমার সাথে বউ এরকি মারবে না তো কে এরকি মারবে। যাই হোক, এখন যাই। জাংকুক তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন সব ভয়কে উপেক্ষা করে সে তার ইচ্ছা পূরণের জন্য যেতে যাচ্ছিল। তখন এতে আবার চিল্লিয়ে বলে, আপনি আবার খাটের সামনে আসছেন কেন? হ্যাঁ, আপনাকে বলছি না মেঝেতে শুতে, আপনি আবার খাটের সামনে কেন আসছেন? জাংকুক খাবলার মতো তের মুখপানে চেয়ে আছে, কি বলবে না বলবে তার কোনো ভাষা নেই। কি হলো কি আপনার? হ্যাঁ, কথা কি কানে যায় না? আপনি আমার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছেন? হ্যাঁ, আমার মুখে কি কিছু লেখা উঠেছে? জাংকুক এবার তের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আচ্ছা, ফার্স্ট নাইটে কি শুধু মানুষ ঘুমিয়ে যায়? তো কি করে? হ্যাঁ, তুমি কি আসলেই জানো না ফার্স্ট নাইটে মানুষ কি করে? কি করে আবার? কিছুই করে না, ঘুমিয়ে থাকে। এটা তোমারে কে বলছে? কেন, 2 বছর আগে যখন আমার 14 বছর বয়স ছিল তখনই তো আম্মু আমাকে বলছিল যে জামাই বউ শুধু ঘুমিয়েই থাকে আর কোনো কিছু করে না। তাহলে এগুলো উদ্ভট প্রশ্ন আপনি আমার সামনে কেন করতেছেন? হ্যাঁ, তোমার বয়স কত? 16 নাকি? তো 2 বছর আগে যদি 14 থাকে তাহলে এখন তো 16ই হবে, তাই না? জাংকুক এবার মনে মনে বলতে থাকে, হাই রে কপাল, এই দিনটা দেখার জন্য আমি পিওর ভার্জিন আছি এখনো পর্যন্ত। ছেলে হয়ে বন্ধু বান্ধব যে কত মায়া মানুষের নিয়ে চিপাই চাপাই গেছে, আমি শুধু দেখছি, ভাবছি যা করার বউর লগে কর্ম। এখন দেখি একটা ছোট্ট মানুষের বিয়ে করছি, ওটা কি বুঝাবো আমি? জাংকুক এইসব জিনিসই ভাবতে থাকে, ভাবতে ভাবতে সে যেন অন্য দেশে চলে গিয়েছে। হুট করে সে যখন পেয়ের দিকে তাকালো তখন দেখলো যে পেয়ে ঘুমিয়ে পড়েছে। জাংকুক এবার মেঝেতে বালিশ নিয়ে শুয়ে পড়লো। সে মনে মনে ভাবছে, এই জেনারেশনে 12-13 বছরের মেয়েরাও সবকিছু জানে, আর ওর বয়সটা 16 বছর, ও কি কিছুই জানে না নাকি না জানার ভান করছে। 2 ঘন্টা হয়ে যায়, জাংকুকের যেন কিছুতেই ঘুম আসছে না। পাশে তার সামনেই এমন সুদর্শন একটি নারী শুয়ে আছে, আবার তার একান্তই বউ।
ওই বউকে দেখলে কি আর ঘুম আসে? আর জাঙ্কুকের তো এইটা অনেক দিনের ইচ্ছা যে সে তার ফার্স্ট নাইটে একটু অন্যভাবেই করবে। জাঙ্কুক এবারে মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ও তো গভীর ঘুমে আচ্ছন্ন, এখন যদি আমি ওকে একটু ছুঁয়ে দিই তাহলে কি ও কোনো কিছু মনে করবে? না না, ও আবার যদি উঠে যায় তখন আমাকে ধরে কিলাবে। আর যদি আবার না উঠে তাহলে তো একটু করাই যায়, সমস্যা কি? ছি ছি, ঘুমের মধ্যে এসব মেয়েদের সাথে এস আমি কি এমন করতেছি? জাস্ট একটু ছুঁয়ে দেখবো সবকিছু। আর হয়তো আমার বিয়ে করেই বউ, তাই না? তাহলে আমার ছুঁতে সমস্যা কি? জাঙ্কুক ভাবতে ভাবতেই হুট করে উঠে বসে পড়লো। রাত বাজে 3টা। জাঙ্কুক গিয়ে একদম তের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক খেয়াল করলো যে আসলেই তে গভীর ঘুমে আছে। হয়তো বা তাকে এখন একটু ছুঁয়ে দিলে সে কোনো কিছুই টের পাবে না। জাঙ্কুক আর কোনো কিছু না ভেবে তের পেটে হালকা করে হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে তের বুকে হালকা ভাবে চাপ দিল। জাঙ্কুকের অনেক বেশি ইচ্ছা হচ্ছিল যে তের সাথে এখন সে সবকিছু করে ফেলো, কিন্তু তে তো ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে ওইসব করতে গেলে আর তে যদি উঠে যায় তখন জাঙ্কুকের কপালে দুঃখ আছে। একটু আগের ব্যবহারে সে বুঝতে পেরেছে যে তে কেমন মেয়ে। এবারে জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে, এখন না হয় এসব করলাম না, এসব করার জন্য তো সারা জীবন পড়ে আছে। এসব না করে অন্য কিছু করা যায় না? অন্য কিছু কিভাবে করবো? ও তো ঘুমিয়ে আছে। না, একটু কিস করি, কিস করলে মনে হয় টের পাবে না। কিসই তো করবো, আর কি করবো? জাঙ্কুক এবার আস্তে আস্তে তীর ঠোঁটের দিকে আগাতে থাকে। হুট করে তে তার মুখের সামনে এমন গরম নিঃশ্বাস পড়ছে টের পেয়ে সে উঠে বসলো। জাঙ্কুক একটু অন্যভাবে তের সামনে ঝুঁকে যাচ্ছিল। হুট করে তের ওঠাতে জাঙ্কুক ভয় পেয়ে যায় আর তে অনেক জোরে তার হাতটা উঁচু করে নেয় আর জাঙ্কুক সেই হাতের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। যে ঘুমের ঘরে ভারী কিছু ফেলে দিয়েছে এটা তেও টের পেয়েছে। এই জন্য সে চোখ খুলে বসে পড়লো। আর জাঙ্কুক কোমরে অনেক বেশি ব্যথা পেয়েছে। এই জন্য সে বলতে লাগলো, মা গো, আমার কিছু ভালো লাগে না। রাত্রে বেলায় যদি এমন ধাক্কা খেতে হয় তাহলে কেমন লাগে? এই আপনি খাটের উপরে কি করছিলেন? হ্যাঁ, জাঙ্কুক কি বলবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। এই জন্য সে বলল, আমার তো খাটের উপরে শুয়ে অভ্যাস, আমি কিভাবে আজকে মেঝেতে শুবো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তো সবসময় বেডের উপরে শুই। এখন যদি আমাকে নিচে এমন ভাবে শুতে হয় তাহলে কেমন লাগে তুমি বলো? মাথাটা এবার সে ঠান্ডা করে জাঙ্কুককে বলল, আপনি বেডে শুতে পারেন, কিন্তু আমাদের মাঝখানে যেন ইন্ডিয়া আর পাকিস্তানের মতো বর্ডার দেওয়া থাকে, বলে দিচ্ছি। জাঙ্কুক তো ভেবেছিল তে এবার মনে হয় তাকে বলবে যে তার সাথে ঘুমাতে, এবং জাঙ্কুককে বড় একটা সুযোগ পেয়ে যাবে। তে যখন ঘুমাবে তাকে একটু ধরে দেখার সুযোগ। এর জন্য সে অনেক বেশি খুশি ছিল। কিন্তু তে যে এমন কথা বলবে সে কখনোই এই কথাটার এক্সপেকটেশন ছিল না তের কাছ থেকে। এমন ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় আর জাঙ্কুক উঠে দেখে যে তে তার পাশে নাই। এই জন্য সে তেকে খোঁজার জন্য বাইরে চলে যায়। তো এই টাইমটাই বলে দিই যে তের মা বাবাকে আর জাঙ্কুকের মা বাবাকে। তের মা বাবা হচ্ছে আরেম এবং জিন, আর জাঙ্কুকের মা বাবা হচ্ছে আয়ু এবং জেহো। তে আর জাঙ্কুকের বিয়েটা শহরে কমিউনিটি সেন্টারেই হয়েছে। তাছাড়া পার্সোনালি তাদের দুই ফ্যামিলি গ্রামে থাকে। আর জাঙ্কুক সবে সবে ভালো একটা বিজনেস শুরু করেছে। এর জন্য তাকে নিয়ে পাত্রী দেখতে গিয়েছিল তার মা বাবা। এমনিতেই জাঙ্কুকের ইচ্ছা ছিল ছোটবেলা থেকে বিয়ে করবে সে। তার বিয়ে একটা ড্রিম ছিল। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারো বিয়ে আবার ড্রিম, এটা আবার কেমন কথা? বিয়ে আবার কারোর ড্রিম হতে পারে, কিন্তু আমাদের জাঙ্কুকের এটাই ড্রিম ছিল। জাঙ্কুক যেভাবে তের দিকে তাকিয়েছিল, তার চাহনি যেমন ভাবে ছিল, এইসব দেখে সবাই ভেবেছে যে জাঙ্কুকের মনে হয় তের অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো জিন আর তে মিলে রান্না করছে। শহরে একা শুধু জিনই এসেছে তের সাথে। তের বড় বোনের নাম হচ্ছে জিমিন। জিমিনের বয়স 21 বছর। সে তার হাজবেন্ড সুগার সাথে শহরেই থাকে। জাঙ্কুক রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে তেকে দেখছে। আসলে এই মেয়েটা যে সর্বগুণী সেটা জাঙ্কুক জানে। এর জন্যই তো তার মার এত পছন্দ ছিল তের। জাঙ্কুক চুপচাপ রান্নাঘরের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেকে দেখছিল। তখনই জিন জাঙ্কুককে দেখে ফেলে। দেখার পর
পরে জিন জাঙ্কুককে ডাক দিয়ে বলল, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। জি মা বলুন। আসলে বাবা তোমাকে তের পড়াশোনার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, কারণ তোমার মা বলেছিল যে বিয়ের পরে তুমি তের পড়াশোনার দেখভাল করবে। এখন তোমার মা বললে তো হবে না, তোমার মা তো গ্রামে আছে, এর জন্য তোমার সাথেই বলতে হচ্ছে। আর যেহেতু সারা জীবন আমার মেয়েটা তোমার কাছে থাকবে এর জন্য। তে কিন্তু তেমন কিছু বুঝে না, সে কেবল এসএসসি পরীক্ষাটাই শেষ করেছে, এর মধ্যে ওর বিয়েটা দেওয়াটা বেশ একটা ঠিক মনে হয়নি, তারপরে তোমার মায়ের জন্য বিয়েটা দেওয়া হয়েছে। এখন কিন্তু ওর দেখভালের সাথে সাথে ওর পড়াশোনার দেখভালটা তোমাকেই করতে হবে বাবা। জাঙ্কুক মনে মনে বলতে থাকে, কিছু যে বোঝে না, কালকে রাত্রে আমি ঠিকই হাড়ে হাড়ে টের পেয়েছি, এখন যে আমার কপালে কি আছে সেটা আমিই জানি। তে তাদের কথাবার্তা চুপচাপ দাঁড়িয়ে শুনছে আর রান্না বান্না করছে। জিন গ্রামের বাড়িতে 2 দিন পরেই চলে যাবে, আরেম আসেনি, কারণ আরেমের অনেক রকম। তের বাবা ভালোই ব্যবসা করে, এর জন্য তাকে বেশিরভাগ সময় গ্রামে থাকতে হয়। দেখতে দেখতে 2 দিন হয়ে যায়, আজকে 3টা হচ্ছে জিনের যাওয়ার দিন। তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ তার মা তো এতদিন তার সাথে ছিল, তার জন্য এখন তার মা আবার গ্রামে চলে গিয়েছে, এর জন্য তার মনটা ভালোই খারাপ হয়ে গেছে। তে চুপচাপ বসেছিল, তখন জাঙ্কুক একটা মেয়েকে নিয়ে তার রুমে আসলো। তে তো না বুঝেই বলা শুরু করে দিল, আম্মা তুমি যাওয়ার সাথে সাথে এই হালায় আরেকটা বিয়ে করছে, আমার সতী নিয়েছে ঘরের মধ্যে। আম্মা তুমি কই? এই মেয়ে তো দেখতে একদম ফকিন্নির মতো, এই ফকিন্নিরে বলে আবার বিয়ে করছে, এই ফকিন্নি বলে আমার সতী। আরে কি তাল শুরু করেছে, এই তোমার সতীর না, আগে আমার কথাটা তো শোনো। চুপ থাক, একদম চুপ থাক, আমি জানি না মনে করেছিস কিছু, তুই আবার বিয়ে করছ, তুই কেন বিয়ে করলি আম্মা? এই ম্যাডাম আপনি এমনি কাঁদতেছেন কেন? ওই তুই কি শুনতে পাস না? এই কথাটা ভালোই জোরে বলল, এর জন্য রংতুলি তখনই শুনতে পেল। ও আসলে আপা আমার কানে না একটু সমস্যা আছে, আপনি যে কি কইছেন আর এই পয়দা ফেগায় ফেগায় যে কাঁদতেছেন, কিল্লিকা যে কাঁদছেন আমি কিছুই বুঝি নাই, একটু জোরে করলে আমি শুনতে পাইতাম। তে তো হা হয়ে রংতুলির মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন বলল, আরে তোমার মা যে চলে গিয়েছে সকালবেলায়, তুমি এই দুপুর থেকে বিকাল পর্যন্ত এক ফোঁটাও কোনো কিছু না বলে চুপচাপ বসেছিলে। তুমি যে একটা বাচাল মেয়ে, তুমি যে এত চুপচাপ ছিলে, এর জন্য আমার ভালো লাগছিল না। ও আমার একটা ফ্রেন্ডের বাসায় কাজ করে, তো এর জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি, যাতে আমাদের বাসাটাও কাজও করে, কাজ বেশি একটা করা লাগবে না, যা কাজ করার আগের মতো আমিই করব, ও শুধু তোমার দেখভাল করবে, তোমার সাথে একটু গল্প করবে, এটাই। কি বললেন আপনি, আমি বাচাল? জাঙ্কুক এবার মনে মনে বলতে থাকে, শালার মুখ, আমার মুখ দিয়ে সবসময় এসব সত্যি কথা বের হয়েই যাবে। আরে না, তুমি মনে হয় ভুল শুনেছো, আমি তো ফুলতলিকেই বাচাল বললাম। ও কানে একটু কম শুনে ঠিক আছে, কিন্তু কথা না অনেক বেশি বলে। হ্যাঁ কি বলছেন সাহেব? আরে তেমন কিছু বলি নাই, তুমি না তেকে আপু বলে ডাকবা আর আমাকে ভাইয়া বলে ডাকবা, তোমার এরকম সাহেব সাহেব বলতে হবে না, তে তোমার বয়সেই হবে, এর জন্য তুমি ওকে আপু বলেই দেখো। হ্যাঁ কি কইছেন? আরে বলছি যে তুমি তেকে আপু বলে দেখো আর আমাকে ভাইয়া বলে দেখো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তে তো ভালোই খুশি হয়, একটা মেয়ে হলেও সে তো পেয়েছে একটা ফ্রেন্ডের মতো, যার সাথে একটু গল্পগুজব করা যাবে। এমন ভাবে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এই 3টা বছরে না জাঙ্কুককে তে কাছে আসতে দিয়েছে, না জাঙ্কুক কোনো কিছু বললে তে সহ্য হয়েছে। তে সবসময় রেগে যেত এইসব কথা বললে, আর তে মাঝে মাঝে ভাইয়া বলেও ডেকেছে। যখন বলেছে যে ভাইয়া বলার কারণ কি, তখন সে বলেছিল তার মা যদি তারও মা হয়, তার বাবা যদি তারও বাবা হয়, তাহলে সে তো তার ভাইয়া হবে, এমন কথা। আরো 1 বছর আগে যখন তের 18 বছর বয়স ছিল, তখন একবার তে ঘুমিয়েছিল, ভুলবশত জাঙ্কুক তেকে কিস করেছিল। এই নিয়ে জাঙ্কুকের সাথে টানা 15 দিন সে কথা বলে নাই, বলছে যে এগুলো খারাপ কাজ, এগুলো আপনি আমার সাথে করতে পারবেন না, এগুলো কেউ কারোর সাথে করে না। যখনই বোঝাতে গিয়েছে এই ধরনের কথাবার্তা তে বলেছে। জাঙ্কুক একদম হাল ছেড়ে দিয়েছে, সে এসব কোনো কিছু চায় না, সে শুধু তেকেই চায়। তে সারা জীবন তার কাছে থাকলেই হলো। এমনিতে অনেক বেশি ভালো একটা মেয়ে, জাঙ্কুকের সবসময় খেয়াল রাখে, সবসময় তাকে সবকিছু করতে সাহায্য করে, কোনো কিছুতে সে ওভাররিয়েক্ট করে না, বরঞ্চ জাঙ্কুকের সাথে বসে সেটা সলিউশন বের করে। তাই জাঙ্কুক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তে নিজ থেকে তার কাছে না আসতে চাইলে সে কখনোই তাকে কাছে টেনে নেবে না। তের এইচএসসি পরীক্ষা শেষ, এখন সে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তেদের বাসায় এই 3 বছরের মধ্যে কেউই আসেনি। এই
এবার তের বাড়ির লোকেরা সবাই একসাথে সিদ্ধান্ত নিল তের বোন, বোনের জামাই এবং আরিয়ান এবং জিন তারা সবাই মিলে তেদের বাসায় ঘুরতে আসবে। ফুলতুলি এখনো পর্যন্ত তেদের বাসায় কাজ করে। আগে 2-3টা কাজ করত, এদিক ওদিক মিলিয়ে তেদের বাসায় শুধুমাত্র 7টা থেকে 5টা পর্যন্তই কাজ করত, কিন্তু এখন তেদের বাসায় সবসময় থাকে ফুলতুলি। আর জাংকুক ফুলতুলিকে তেমন কোনো কিছু বলে না, যেহেতু তারা দুইজনই থাকে। জাংকুক তার বোনের মতো করেই দেখে ফুলতুলিকে। আলাদা একটা ছোটখাটো রুম করে দিয়েছে ফুলতুলির জন্য। তে যখন জানতে পারে তার বোন, বোনের জামাই এবং তার বাবা মা সবাই মিলে আসছে তার বাসায়, তখন সে অনেক বেশি খুশি হয় এবং খুশির ঠেলায় ভোর 5টা থেকে ফুলতুলিকে উঠিয়ে নিয়ে রান্না বান্না শুরু করে দেয়। তে আজকে কোনো ডিশ বাদ রাখবে না, সব ডিশ রান্না করবে। দুপুর 2টার দিকে আরিয়ান, জিন এবং সুগা জিমিন চলে আসে তেদের বাসায়। তের বোন জিমিনও তের মতো একটু বলদ আছে, মানে সেও মনে করে এগুলো একটা খারাপ কাজ, এগুলো করা যায় না, এগুলো বিয়ের আগেও খারাপ পরেও খারাপ। এর জন্য সুগারও জাংকুকের মতো পুরা কপাল। আপু কেমন আছিস তুই? আরে আমার ছোট বোনটা দেখে অনেক বেশি বড় হয়ে গেছে। কি রে, কেমন আছিস? এই তো আপু ভালো আছি। সুগা ভাইয়া কেমন আছো তুমি? এই তো তোমার বোন যেমন রেখেছে তেমনই আছি। মানে? আরে সব ঠিকঠাক, ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান এবং দিন এসে তেকে জড়িয়ে ধরলো। তাদের আদরের ছোট মেয়ে বলে কথা, 3 বছর পর মেয়েকে দেখছে। এর থেকে আনন্দের কি আর কোনো কিছু হয়? দুপুরের খাবারটা খেয়ে যে যার মতো ঘরে চলে গেল। তেদের বাসায় 4টা রুম ছিল, এখন ফুলতুলির জন্য আলাদা ছোট্ট একটা রুম করায় 5টা রুম হয়েছে। একটা ড্রয়িং রুম আর 2টা বেডরুম। তে তো যা একটু জাংকুকের সাথে কোনো কিছুই বলে না, শুধু ভারত আর পাকিস্তানের মতো মাঝখানে একটা বর্ডার রেখে দেয়, মানে কোলবালিশ আর কি। কিন্তু জিমিন বিষয়টা আলাদা, একদম খাটে কি নিচেও শুতে দেয় না। সুগাদের বাসায় যে আলাদা রুমটা আছে সেখানে সুগা ঘুমায়, আর সুগার রুমে জিমিন ঘুমাতো। জাংকুক গিয়ে ড্রয়িং রুমে বসে বসে সোফার উপরে টিভি দেখছিল, তখন আবার সেখানে সুগা আসে। কি ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালোই। তা বলেন, শালি কি আমার অনেক বেশি জ্বালায় নাকি? না ভাই, আপনার শালি একদমই আমাকে জ্বালায় না। রাত্রে আর যদি পুরুষ হয়ে রাত্রে জ্বালাটা সহ্য না করতে পারে সেটা তো হয় না, তাই না? সুগা এখন মনে মনে বলতে থাকে, ইস রে, এখন মনে হচ্ছে ভুল করেছি। 2 বছর আগে পরে জন্মতাম তাহলে তের মতো একটা বউ পেতাম। কি ভাগ্য ওনার। যাই হোক, এখন তো আমি আর বলতে পারবো না যে আমার বউটা আসলে, আমাকেও তো কোনো একটা কিছু বলতে হবে। কি বলা যায় ভেবেই সুগা বলতে থাকে, আরে ভাই, আপনি যে এতটুকু জ্বালা সহ্য করেন আর আমি যে রাত্রে কবে ঘুমাইছি এটাই তো আমার মনে নাই। সারা রাত যদি ওর সাথে T20 ম্যাচ খেলি আর সকালে কি ঘুম আসে বলেন? বিয়ের 6 বছরের মধ্যে একবারও আমি ঘুমাতেই পারিনি। ওর সাথে এক রাউন্ড না খেললে তো হয়ই না, আর ওর সাথে যদি খেলা শুরু করি তাহলে ও তো আমাকে ছাড়তেই চায় না। এই করেই আমার রাতটা মাটি হয়ে যায়। জাংকুকের যেন সুগার কথা শুনে বুক ফেটে কান্না আসছে। ইস, 18 বছর বয়সে যদি বিয়ে করতে পারতাম তাহলে মনে হয় জিমিনের মতোই একটা বউ পেতাম। এত যত্ন নিয়ে কি লাভ যখন আসল কাজই করতে পারলাম না। জাংকুক আর সুগা মিলে এই ধরনের চাপাগুলো মারতে থাকে, কেউ কারো থেকে কম যায় না। জাংকুক একটা বললে সুগা দুটো বলছে, দুইজনের মুখ একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে এক একজনের উত্তর শুনে। তারা দুইজন তো এইসব নিয়ে কথাবার্তা বলছিল, এক একজন এমন ভাবে চাপা মারছিল যেন এগুলো সত্যি। তাদের পুকুরের দিকে কোনো খেয়ালই নেই। তারা এইসব আজারা গল্প করতে করতে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল। জাংকুক আর সুগা মিলে দুইজনেই ঘরে চলে গেল। ঘরে গিয়ে দেখলো তাদের বউয়েরা একজনও ঘরে নেই। না জিমিন তার ঘরে আছে, না তে তার ঘরে আছে। দুইজনের একজনের ঘরেও তাদের বউ নেই। তারা দুইজনই তাদের রুম থেকে বের হলো। রুম থেকে বের হওয়ার পরে জাংকুক সুগাকে দেখে জিজ্ঞেস করলো, আরে ভাই, আপনি ঘর থেকে বের হলেন যে? জিমিন কি ঘরে নেই? আরে আর বলেন না, হয়তোবা আমাকে একটুখানি দেখতে পারিনি, এর জন্য আমাকে খোঁজার জন্য ঘরের কোনো কোণা বাদ রাখিনি। আমার যেটা মনে হয় ও আমাকে খুঁজছে এখনো পর্যন্ত। এবার জাংকুক বলে, হ্যাঁ, ও তো ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠে মনে হয় আমাকে কাছে পায়নি, এর জন্য আমাকে খোঁজার জন্য মনে হয় বের হয়েছিল। এই বলে দুইজনে একসাথে তে আর জিমিনকে খোঁজার জন্য রুমের চারপাশে ঘুরতে থাকে। জাংকুক আর সুগা দুইজনে হুট করে হাসির শব্দ শুনতে পেল। হাসির শব্দ শুনতে পেরে একটা রুমের সামনে এলো।
শোনার চেষ্টা করছিল। হুট করে তাদের হাসিটা বন্ধ হয়ে গেল। তারা বলা শুরু করলো, আরে আপু দেখ না, আমার না অনেক বেশি ইচ্ছা ছিল বাচ্চা কাচ্চা নিব, বাচ্চা কাচ্চা পালবো, কিন্তু আল্লাহ মনে হয় আমাকেই চোখে দেখে না। তাছাড়া দেখ সবার কত সুন্দর সুন্দর বাচ্চা আছে, বিয়ের 1 বছরের মধ্যেই বাচ্চা হয়েছে, আর আমার বিয়ের 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বাচ্চাই আসলো না। তোর তো মাত্র 3 বছর আর আমার তো 6 বছর চলছে, 6 বছরের মধ্যে বাচ্চাই নিতে পারলাম না। শুনেছিলাম বিয়ে করার পরে এমনি এমনি বাচ্চাটা হয়ে যায়, এখন তো দেখি কিচ্ছুই হচ্ছে না। আমার তো মনে হয় সুগার মধ্যে কোনো সমস্যা আছে। সুগা তাদের কথা শুনে কাঁদবে নাকি হাসবে তা নিজেই বুঝতে পারছিল না। এত পরিমাণে কষ্ট লাগছিল যে নিজের গালে নিজেরই 10-12টা থাপ্পড় মারতে মন চাচ্ছে। জাঙ্কুক তো বুঝে ফেলে যে সুগার তার মতো পুরো কপাল, কিন্তু সে কোনো কিছু না বলে সুগার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। কিন্তু তার এই মিটমিটা হাসিটা আর বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ জিমিনকে থামিয়ে তেও বলা শুরু করলো, আরে আপু আমার না সন্দেহ আছে, জাঙ্কুক কি আসলে ছেলে? আমার না এটা নিয়ে অনেক বেশি ডাউট হয়। মানে না হলে তো কোনো কিছু হওয়ার কথা ছিল, তাই না? দেখো আমাদের বাড়িতে যে কাজের লোকটা ছিল ফুলবানু, ও কিন্তু তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলেছিল। প্রায় 13 বছরের সময় ও মনে হয় বিয়ে করেছিল, 14 বছর হতে না হতেই ওর প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করো, ওর মতো 13-14 বছরের মেয়ে যদি প্রেগনেন্ট হতে পারে, আর আমাদের বয়স তো 19 আর 24, তাহলে আমাদের কি কোনো কিছু হবে না? সুগারও যা বোঝে সেটা বুঝে ফেললো যে জাঙ্কুকেরও তার মতো পুরা কপাল। তারা আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলো। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছে। জাঙ্কুক আর সুগার দুজনেরই অনেক বেশি রাগ হচ্ছে। সুগার তো মনটা চাচ্ছে যে জিমিনকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বলতে যে এখন আমি যা যা করব এগুলোতে তুমি একদমই বাধা দিবে না, মাত্র 3-4 দিনের মধ্যেই তুমি আমার বাচ্চার মা হয়ে যাবে। আর জাঙ্কুকেরও এমন কিছু একটা মন চাচ্ছিল যে তেকে রুমে নিয়ে গিয়ে সবকিছু খুলে খেলে দেখাতে যে সে মেয়ে নাকি ছেলে, কিন্তু এটা যদি সে করতে যায় তার তের প্রতি কোনো ভরসা নেই, তার ভবিষ্যৎ বাতি নিভিয়ে দিতে পারে। তে যা মানুষ, ও তো যে কোনো কিছুই করতে পারে, এটা জাঙ্কুক একদমই নিশ্চিত। সুগা আর জাঙ্কুক দুজনেই তাদের বউকে অনেক বেশি ভয় পায়। যতই তারা বড়াই করুক না কেন, তারা তাদের বউকে প্রচুর পরিমাণে ভয় পায়, সেটা তাদের কথাবার্তা এবং মুখ দেখলে বোঝা যায়। তারা হুট করে দুইজন দুইজনের দিকে তাকালো আর দুইজনই বলল যে ভাই আমরা দুজন কি সাইডে গিয়ে কথা বলতে পারি? তারা দুইজনে একসাথে মাথা নাড়ালো। তারা সাইডে গিয়ে বলতে লাগলো, আপনিও কি আমার মতো বিয়ে করে ভার্জিন? কেন ভাই, তের কথা শুনে কি আপনি বুঝতে পারেন নাই? আপনারও কি এখন আমার মতো বুক ফেটে কান্না আসছে? ভাই আমারে ধরেন, আমি কিন্তু মরে যেতে পারি। আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, এদিকে কিছু করলাম না, বাচ্চা নিয়ে বড়াই করছে যে বাচ্চা হচ্ছে না কেন। বাচ্চা হওয়ার জন্য যা যা করা লাগে তার একটা জিনিসও তো করতে দেয়নি তারা। তাহলে বলেন ভাই, কেমনে হবে আমাদের বাচ্চা? তোমার পুরুষত্ব নিয়েও কথা বলে, আবার আমাকেও তার মধ্যে টানে। আমার মতো একটা ছেলের কিনা না, এইসব আর মানা যায় না। ভাই তাহলে কি করা যায় আপনি বলেন তো? আচ্ছা, আমাদের এখন যদি নিজেদের ফিউচারটাকে ঠিক করতে হয়, তাহলে এখন আমাদের লজ্জা শরমের মাথা খেয়ে শ্বশুর আব্বার কাছে সবকিছু খুলে বলতে হবে। কি? আমি এসব পারবো না। তাছাড়া কোনো উপায় নেই, সারা জীবন আমার ভার্জিনই থাকতে হবে। আমি তো গেলাম, তুমি থাকো তাহলে। তোমার মতো এরকম দেবদাস হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার কথাটা বুঝি না, আমিও তো একজন পুরুষ নাকি? যত যাই করুক না কেন, দিন শেষে তো আমাদের একটাই ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাই যদি পূরণ না করা যায় তাহলে বিয়ে করে লাভটা হলো কি? তাহলে কি তুমিও যাবা? তাছাড়া কি করার, আর কোনো কিছু করার লাইন আছে? ঠিক আছে তাহলে চলো। তারা দুইজন আরেমের সাথে কথা বলার জন্য ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে সোফার উপরে বসে বসে আরেম নিউজ দেখছিল টিভিতে, আর পাশে জিনও বসেছিল। হুট করে দুই জামাইকে একসাথে দেখে আরেম এবং জিন বলল, আরে বাবা তোমরা এখানে? কিছু কি বলবে? আসলে মা আপনার সাথে নয়। জাঙ্কুক আর সুগা দুইজনেই আরেমের দিকে তাকালো। আরেমের দিকে তাকানোর দৃষ্টিটা দেখেই জিন বুঝে গেল যে জাঙ্কুক আর সুগা দুইজনেই আরেমের সাথে কথা বলতে চায়। এর জন্য সে বলে, ঠিক আছে তোমরা এখানে বসো, আমি না হয় তোমাদের জন্য বিকালের কিছু নাস্তা বানাই। এই বলে জিন সেখান থেকে উঠে চলে গেল।
সুগা আর জাঙ্কুক দুইজনেই তাদের সমস্যার কথা এবং সবকিছু খুলে বলল আরিমকে। আরিমও সবকিছু বুঝেছে এবং তাদেরকে একটা প্ল্যানিং বলেছে। এখন কি প্ল্যানিং বলেছে সেটা জাঙ্কুক, সুগা আর আরিমই জানে, আমি কিছু জানি না। তোমরা দেখতে থাকো, তোমরাও জেনে যাবে কি প্ল্যান করেছিল। রাতে ফুলতুলি সবার জন্য দুধ গরম করছিল। ফুলতুলি যে কানে কম শুনে এইটা জিনও জানতো না, কিন্তু জিমিন ঠিকই জানতো। জিন রান্নাঘরে এসে ফুলতুলির হাতে একটা প্যাকেট দিয়ে বলল, শোনো, এটা না 2 গ্লাসে 2টা দুধের মধ্যে মিশিয়ে দিবে, বুঝেছ? বলে জিন সেখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। ফুলতুলি তো হা করে প্যাকেটের দিকে একবার তাকিয়ে আছে। আসলে এটা একটা ওষুধের প্যাকেট ছিল। ফুলতুলি না বুঝে শুনে পুরো প্যাকেটের সব ওষুধগুলো ঢেলে দিল দুধের মধ্যে। গ্লাসে দুধ ঢালতে গিয়ে সে খেয়াল করলো যে মানুষ তো আছে 6 জন, তাকে মিলিয়ে 7 জন, আর সে যতটুকু দুধ গরম করেছে মাত্র 4 গ্লাসই ফুলফিল হলো। আই হাই, এটা আমি কি করলাম? তাইলে তো এখন আমার আবারও দুধ চাল দিতে হবে। এখন কি করি? একটা কাম করি, এখানতে 2টা গ্লাস আগে ফাফাফিসির রুমে দিয়ে আহি, তারপরে আফা ভাইয়াগো দিয়া যাইব। এই ভেবে সে আরেকটা পাত্রে 3 গ্লাস পরিমাণ দুধ মেপে মেপে গরম করতে লাগলো, তার জন্য, সুগার জন্য এবং জাঙ্কুকের জন্য। ফুলতুলি মেডিসিন দিয়া 2টা দুধের গ্লাস নিয়ে গিয়ে জিন আর আরিমের রুমে দিয়ে আসলো, আর একটা একটা করে সুগার রুমে একটা দিয়ে আসলো এবং জাঙ্কুকের রুমে একটা দিয়ে আসলো। আর পরে আলাদা পাত্রে যে তার জন্য, জাঙ্কুকের জন্য আর সুগার জন্য দুধটুকু গরম করেছিল সেগুলো গ্লাসে ঢেলে আবারও সুগার রুমে 1 গ্লাস আর জাঙ্কুকের রুমে 1 গ্লাস দিয়ে আসলো। আসলে এটা হচ্ছে নেশার ওষুধ। আরিম, জাঙ্কুক, সুগার তারা প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যানটা জাঙ্কুক আর সুগা জানতো না, কিন্তু আরিম মনে মনে এই প্ল্যানটা করেছিল। জিনও জানতো না যে এটা নেশার ওষুধ। সে এত আস্তে আস্তে গিয়ে কানে কানে বলার একটা মাত্রই কারণ ছিল, যেটা হলো সে ভেবেছে তার 2 জামাই অর্থাৎ জাঙ্কুক আর সুগার পেট খারাপ হয়েছে, আর সে পেট খারাপের ওষুধ ভেবেই দুধের সাথে মিশিয়ে দিতে বলেছে। প্রথম যখন আরিম বলেছিল এই ওষুধটা দুধের সাথে মিশাতে, তখন জিন একটু অবাক হয়েই বলল, দুধের সাথে কেন মিশাতে হবে? এটা যদি 2 জামাইয়ের কাছে 2টা গিয়ে দিয়ে আসে তাহলেই তো হয়ে যায় নাকি? আরে তারা এইসব ওষুধ কি খাবে নাকি? এইসব ওষুধ যদি খাইতো তাহলে কি আমি তোমার কাছে দিতাম? তুমি গিয়ে তাড়াতাড়ি 2 গ্লাস দুধের মধ্যে এটা মিশিয়ে 2 জামাইয়ের রুমে গিয়ে দিয়ে আসবা, বুঝছো? আরিম একটা কথা বলেছে, আর জিন যে এটা মানবে না তা হয় না। প্রথম দিকে জিনও তে আর জিমিনের মতো অনেক বেশি খেপি টাইপের ছিল, আর রাগী তো ছিলই, কিন্তু এখন আস্তে আস্তে জিনের বয়স হচ্ছে আর রাগটাও কমছে। আরিমের সব কথাই সে একটু একটু করে মানা শুরু করেছে। তার জন্য আর কোনো কথা না বলে এটা মানে এই ওষুধটা নিয়ে গিয়েছিল ফুলতুলির কাছে। আর ফুলতুলি তো না জেনে শুনেই প্রথম গরম করা দুধের মধ্যে সব একসাথে ঢেলে দেয়। জাঙ্কুক আর সুগা দুইজনে বাইরে গিয়েছে। সুগা গিয়েছে সুগার একটা কাজের জন্য, আর জাঙ্কুক গিয়েছে জাঙ্কুকের একটা জরুরি মিটিং এর কল আসাতে। জিমিন আসতে যখন রুমে গিয়েছিল তখন সে দেখে, তখন তারা দুইজনে একসাথেই দেখে যে ফুলতুলি 1 গ্লাস দুধ রেখে যাচ্ছে। তখন ফুলতুলিকে বলার সময় ফুলতুলি তাদেরকে বলে এটা খেয়ে নিতে। যখন ফুলতুলির কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার ভাইয়ার জন্য কোথায়, তখন ফুলতুলি তেইকে বলেছিল, আচ্ছা আরেক গ্লাস আমি বানাইতেছি, আপনি এটা খাইয়া নেন, আর আরেক গ্লাস আমি একটু পরাইয়া দিয়ে যাইতেছি। আর জিমিন কোনো কিছু জিজ্ঞেস করেছিল না। জিমিনের মিল্ক অনেক বেশি ফেভারিট ছিল, এর জন্য সে কোনো কথা না বলে ঢকঢক করে সব খেয়ে ফেলে। আর তের একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, তারপরে সেও খেয়ে ফেলে। যখন ফুলতুলি বলেছে যে আরেক গ্লাস এনে দিবে, তাহলে এটা মনে হয় তার জন্যই। এই ভেবে তারা দুইজনই 2 গ্লাস দুধ খেয়ে ফেলে। তারা দুধটা খাওয়ার পরে তাদের মাথাটা কেমন জানি ভনভন করে ঘুরতে লাগলো, এর জন্য তে গিয়ে বেডে শুয়ে পড়লো। আর জিমিনের এতটা বেশি মাথা যন্ত্রণা করছিল যে সে না পেরে রাত
9টার দিকেই ওয়াশরুমে ঢুকলো গোসল করার জন্য। জিমিন তো গিয়ে ওয়াশরুমে ধপ করে বাথটবের মধ্যে শুয়ে পড়লো আর তার অজান্তেই বাথটবের মধ্যে সে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক তার অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে সোজা তের রুমে অর্থাৎ তার রুমে চলে গেল। গিয়ে দেখে তে একদম সোজা হয়ে বেডের উপর শুয়ে আছে। জাঙ্কুকের কেন জানি তেকে দেখে অন্যরকম মনে হচ্ছে, কারণ সে কখনোই সোজা হয়ে শুয়ে থাকে না। এর জন্য সে আর কোনো কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে আবারও দেখলো তে এমন ভাবেই শুয়ে আছে। অন্যান্য সময় জাঙ্কুকের আসার শব্দ বা পায়ের শব্দ শুনলেই তে উঠে পড়ে। ওয়াশরুম পর্যন্ত জাঙ্কুকের আর যাওয়া লাগে না, কিন্তু আজকে যেন তের ঘুমই ভাঙছে না। এই জন্য জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে গেল। একটু ভয় ভয়ে গেল, কারণ তার তো পুঁটি মাছের প্রাণ। এমনি সময় বাঘ থাকলেও বইয়ের সামনে সব স্বামীরাই বিড়াল হয়ে যায়, এটা প্রকৃত সত্য। এর জন্য জাঙ্কুক অনেক বেশি ভয় পাচ্ছে, কারণ তের সামনে যাওয়ার সাথে সাথে জাঙ্কুককে যে তে কতগুলা লাথি মেরেছে এটার কোনো হিসাব নেই। ও এমন ভাবে কেন শুয়ে আছে, ওর কি হয়েছে বলে জাঙ্কুক তের মাথায় হাত দিল। দিয়ে দেখলো যে জ্বর হয়েছে নাকি বা শরীর ভালো কিনা। মাথাটা তো এত বেশি গরম না, কিন্তু গলায় হাত দিতেই তার হাত যেন 360 ভোল্টের কারেন্টের ঝটকা খেলো। এত বেশি গরম তার গলা। এই প্রথমবার দেখছি যে মানুষের মাথা ঠান্ডা আর গলা এত বেশি গরম হয়। কি হইলো আবার, ও কি মরে টরে গেল নাকি বলে জাঙ্কুক তের পালস চেক করতে থাকে। জাঙ্কুক দেখলো তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম ভাবে সে নিচ্ছে। এটা দেখে জাঙ্কুক এবার ভয় পেয়ে গেল। এমনিতে তো তের মাথা ঠান্ডা আর গলা গরম হয়ে আছে, এরপরে আবার পালস এত দ্রুত যাচ্ছে, গরম, তাও আবার গরম নিঃশ্বাস। এর জন্য তেকে এবার জাঙ্কুক ডাকা শুরু করলো। জাঙ্কুক তেকে ডাকতে থাক, এর মধ্যে দেখা যাক আমাদের জিমিন কি করছে। জিমিন তো বাথটবের মধ্যে ঘুমিয়েছিল। হুট করে সুগা এসে রুমে ঢুকে ওয়াশরুমে যখন গেল তখন দেখলো জিমিন বাথটবের মধ্যে মরার মতো পড়ে আছে। এইটা দেখে সুগার অনেক বেশি ভয় লাগলো। এই জন্য সে ছুটে জিমিনের কাছে চলে গেল। জিমিন, এই জিমিন, কি হয়েছে তোমার? এই বলে জিমিনকে ডাকতে শুরু করলো। জিমিন উইদাউট এনি পারমিশনে সুগার লিপসটা নিজের দখলে নিয়ে নিল। সুগা তো জাস্ট অবাক যে জিমিন কিনা তাকে কিস করছে, যে মেয়ে কিনা সুগাকে কখনো বেডে শুতে দেয় নাই সে মেয়ে আজকে। সুগা চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকিয়ে থাকলো। দেখলো জিমিন চোখ বন্ধ করে সুগাকে কিস করছিল। জিমিনের দখল থেকে আস্তে আস্তে সুগা নিজের লিপসটাকে ছাড়ালো আর ফিসফিস করে বলল, জিমিন, কি করছো এসব তুমি? আমি জানি না কিছু, বাট আই নিড ইউ। কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে? সত্যি করে বলো তো, তুমি কি খাইছো? আমি তো কিচ্ছু খাই না, কিন্তু এখন আমি খাবো। কি খাবা তুমি? When we up in the spot, the shit be flooded with holes. See when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy already know. কেন তুমি আছো না, আমি তোমাকে এখন খাবো। কি? তারপরে সুগাকে আর কোনো কথা না বলতে দিয়ে জিমিন সুগাকে কিস করতে থাকে। আর সুগা কি করবে, যত যাই হোক না কেন এত সাধনার পরে যে জিমিন তাকে নিচ থেকে কাছে পেতে চাচ্ছে, আর সুগা যে বারণ করবে এতটা বেশি হৃদয়হীন ব্যক্তিত্ব সুগা না। এর জন্য জিমিনের তালে তাল মিলাতে থাকলো সুগা। তারপর When I come, I be doing it and doing it well. Then I beat up the coochie. যাই হোক, তো এখন চলো আমরা চলে গেলাম আরিম আর জিনের কাছে। ওরা তো বিবেকের বসে কাজ কাম করতেছে। এখন জিন আর আরিমের কাছে যে দুইটা দুধের গ্লাস দিয়ে এসেছে, ওই দুইটাতে তো এমনিতেই নেশার ওষুধ মিশানো। জিন আর আরিম দুজনেই দুধটা খেয়ে ঘুমানোর জন্য বেডের উপর শুয়ে থাকলো। কিন্তু দেখতে দেখতে রাত 1টা বেজে যায়, কিন্তু দুইজনের একজনেরও ঘুম আসছিল না। জিনের যেন কেমন একটা লাগছিল, এর জন্য সে আরিমকে বলতে শুরু করলো, আমার না অনেক বেশি গরম লাগছে। তো আমি কি করব, আমারও অনেক বেশি গরম লাগছে, এসিটা বাড়াও তো। জিন পাশে থাকা রিমোটটা নিয়ে এসিটা ফুল স্পিড করে দিল। তারপর
তারপরেও দুইজনের একজনেরও যেন গরম কমছিল না। আরিম এবার বুঝতে পারে যে তাকে এখন কিছু একটা করতে হবে, না হলে এই গরম এসিতে বা ফ্যানে একদমই কম হবে না, আরো বেড়ে যাবে। এর জন্য সে জিনের দিকে তাকিয়ে ডেভিল মার্কা একটা হাসি দিল। জিন তো আপাতের মতো আরিমের দিকে তাকিয়ে ছিল। কি হয়েছে তোমার, তুমি এভাবে কেন হাসছো? বেবি, হোয়াট বেবি, হোয়াটস রং উইথ ইউ আরিম? আমরা কি আমরা কোনো কিছু না। ইউনো না, আমি জানি না, তুমি চুপ থাকো। কিন্তু বুঝেই যায় যে আরিম কিসের ইশারা দিচ্ছে। দেখো জান, একটু প্লিজ। না, এখন বয়স হয়েছে, এখন কেন এসব করতে যাব আমরা? আর সব থেকে বড় কথা, এখন যদি কিছু হয়ে যায় তখন অন্যরকম হয়ে যাবে। মেয়েদের এখন বিয়ে দিয়েছি, তোমার মনে কি এখনো রং যায় না? কেন, আমার মনে যে রং এসেছে সেই রংটা কি তোমার মনে আসেনি? আরিম আসলে ঠিক কথা বলেছে। জিনেরও অনেক বেশি মাতাল মাতাল লাগছিল, এর জন্য জিন আর কোনো কিছু বলতে পারলো না। প্লিজ এমন কিছু করতে যাও না। আরে কি এমন করব, কিচ্ছু হবে না, চুপ থাকো তো। পরে আমাদের আরিম এবং জিন মিলে শুরু করে তো এইসব বাদ। চলো আমরা এখন দেখি আমাদের মেয়ে আর জাঙ্কুক কি করছে। জাঙ্কুক এবার দেখলো তে যেন কি একটা গুনগুন করে বলছে। জাঙ্কুক ভাবলো তে কি আবার জিন ভূতে ধরলো নাকি, এর জন্য কানটা তের মুখের সামনে একদম আনতে লাগলো জাঙ্কুক, এটা শোনার জন্য যে তে গুনগুনে কি বলছে। তে হুট করে জাঙ্কুককে একটা থাপ্পড় মেরে বসলো। আল্লাহ, আম্মা, এর জন্য মানুষের ভালো করতে নাই। তে এবার চোখ খুললো। জান, জান, তোমার কোন জায়গায় লাগছে? জান, তুমি কি করো, দেখে শুনে শুইতে যাবো না? দরকার পড়লে আমার কলজার উপরে শুয়ে থাকবো, তারপরে এত কোনায় কেন শুতে যাও? জানো তো তুমি পড়ে যাবা। তাহলে আমি পড়লাম কোন সময়? তুমি তো আমাকে থাপ্পড় মারছো। কি? আমি তোমাকে থাপ্পড় মারছি? তাছাড়া কি তুমি তোমাকে থাপ্পড় মারলা? ও আচ্ছা, আমি তাহলে তোমার থাপ্পড় মারছি না? হ্যাঁ, তুমিই তো মারছো। আচ্ছা, তাহলে একটু কাছে এসে আদর করে দিই, দেখবো সব ঠিক হয়ে যাবে। তে, তুমি ঠিক আছো? I'm absolutely fine, but ভাইয়া, I need you. কি ভাইয়া বলছো, আবার বলতেছো আই নিড ইউ? আমরা তো কাজিনও ছিলাম না যে তুমি এখনো পর্যন্ত আমাকে ভাইয়া ভাইয়া বলছো। এখন তো অন্য কিছু বলো। ঠিক আছে, তাহলে ড্যাডি, I need you. হোয়াট দ্য ফুসকা, তোমার কি হয়েছে আমার সত্যি করে বলো। কই গেছিলা তুমি? মনে তো হয় না এত বেশি জ্বর আসছে যে তুমি জ্বরের ঘরে এসব আবল তাবল বলছো। কি হয়েছে তোমার, সত্যি করে বলো। কি বলবো, সত্যি করে বলছি তো, I need you. তুমি না এসব সম্পর্কে কোনো কিছু জানো না, তাহলে এসব কেন বলতেছো এখন? কে বলছে তোমায় জানি না? আমি সব জানি, একটু জেড জানি, বাট একটু ভয় লাগে। কিসের ভয়? আরে বাবু, এমন করতেছো কেন? তুমি কি জানো আজকে বিকালবেলায় আমরা এইসব নিয়ে আলোচনা করতেছিলাম, আপু, আমি আর ফুলতুলি, কিন্তু তুমি তো চলে আসছো মাঝখান থেকে, তখন আমাদের আবার টপিক চেঞ্জ করে এসে বাবুল তাবুল বলতে হয়েছে। কি, তার মানে তোমরা ওগুলো নাটক করে বলতেছিলা? তাহলে কি, আমার এত একটা হট সেক্সি একটা জামাইকে কি আমি এমন ভাবে বলতে পারি? আমার এত সুন্দর একটা জামাই, আমার এই জামাইয়ের বডি দেখলেই তো আমার ভয় লাগে, এর জন্য তো এত দূরে দূরে থাকি। কিন্তু তুমি তো সবসময় আমাকে ইনোসেন্ট মনে করো। তার মানে তোমরা দুইজনের একজনের ইনোসেন্ট না? ইনোসেন্ট কি বাবু, স্কুলে যে কতবার মার গোতা খাইছি, এর কোনো হিসাবই নাই। শুধু এসব মাসুদগিরি করতাম, হাবিজাবি কথাবার্তা বলতাম, ওই টাইমে অন্য কেউ শুনে ফেলতো। লে, খেলা সামলা এখন। পরে যে স্কুলের হেড টিচারের কাছে বলতো, আর হেড টিচার আব্বারে সব কইয়া দিত। এই জন্যই তো এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছে। ভাল লাগে না আর। কি একটা আনরোমান্টিক জামাই পেয়েছি আম্মু। এই সত্যি করে বলো তো, তুমি কি মদ খাইছো না গাঁজা খাইছো? আমি তো কিচ্ছু খাই নাই। ও ওয়েট করো, দাঁড়াও। বলেই তে পাশে থাকা টেবিল থেকে দুধের গ্লাসটা জাঙ্কুকের হাতে দিল। ঢক ঢক করে এক্ষুনি খেয়ে ফেলবি, আমি কিন্তু জানি যে তুই সবসময় দুধ দিলে তুই নষ্ট করিস, কিচ্ছু বলি না আমি, কিন্তু ব্যানানা মিল্কশেক বানাই দিলে ঠিকই খাও। এখন শুধু দুধটুকু খেয়ে নাও। তুমি আমার মাতলামি কেন করছো? চুপ, একদম চুপ। পাতলামির কি দেখেছো? আগে এটা খেয়ে নাও বলছি। জাঙ্কুক আর কি করবে, পুরো গ্লাসের দুধটা নাক এঁটে ধরে খেয়ে ফেললো। এবার হয়েছে? এই তোমার লক্ষ্মী সোনা, এখন আমি স্ট্রবেরি মিল্কশেক খাবো। এত রাতে আমি স্ট্রবেরি মিল্কশেক
কোথা থেকে আনবো? ফ্রিজে তো স্ট্রবেরিও নেই যে তোমাকে বানিয়ে এনে দেবো। তুমি এখন ঘুমাও তো তে। কেন, স্ট্রবেরি তো আমার সামনে। তুমি আবার স্ট্রবেরি দেখলে কোথায়? তে এবার জাঙ্কুকের লিপসে হালকা করে স্লাইড করতে করতে বলে, এই তো আমি তো স্ট্রবেরি পেয়ে গেছি। জাঙ্কুক কোনো কিছু বলতে যাবে তার আগেই তে জাঙ্কুকের লিপসটা নিজের দখলে করে নেয় আর তার মন মতো স্ট্রবেরি খেতে থাকে। জাঙ্কুকেরও এবার নিজেকে হট হট ফিল করতে পারছিল। কোনো স্ত্রী তার স্বামীর কাছে নিজ ইচ্ছা আসলে কোনো হৃদয়হীন স্বামীই পারে না তার স্ত্রীকে দূরে ঠেলে দিতে, তেমন আমাদের কেউ জাঙ্কুক দূরে ঠেলতে পারেনি। এরপরে জাঙ্কুকের অনেক দিনের আকাঙ্ক্ষা, ইচ্ছা আর টের ভয় কাটানোর জন্য যা যা করা লাগে জাঙ্কুক সেগুলোই করতে থাকে। তারা দুজন তো নিচেই বসেছিল। জাঙ্কুক এবার টেকে কোলে করে নিয়ে বেডের উপর শুয়ে দিল আর আস্তে আস্তে টের উপরে মুখটা নিয়ে গিয়ে কিস করতে লাগলো। কিস করতে করতে টের গলায়, পিঠে, ঘাড়ে বিভিন্ন জায়গায় হাত বোলাচ্ছিল সফট ভাবে আর একটু পর পর টের ঘাড়ে, পেটে, বুকে কামড় দিচ্ছিল, আবার সেখানটায় চিপতে স্লাইড করে দিচ্ছিল। ও জাঙ্কুক, প্লিজ কল মি ড্যাডি বেবি। ড্যাডি, প্লিজ কিছু করো, আমার আর ভালো লাগছে না। আর ইউ শিওর? ইয়েস। জাঙ্কুক এবার আর কোনো কিছু না বলে টের মুখটা এঁটে ধরে টের সাথে ইনজেক্ট হয়ে গেল। তে তো অঝরে পানি ছেড়ে দিল তার চোখ দিয়ে। জাঙ্কুকের একটু খারাপ লাগছিল কিন্তু তার কোনো কিছু করার নেই। জাঙ্কুক জানে যে 20-30 মিনিট পর টের আর ব্যথা লাগবে না। এর জন্য জাঙ্কুক কন্টিনিউ করতে থাকে তার কাজটা। অনেক শুনছো, আর না, চলো এবার দেখা যাক সুগা আর জিমিন কি করছে। সুগা আর জিমিনের তো রাত্রেবেলায় ক্রিকেট খেলা শেষ করে জিমিনকে কোলে করে এনে বেডের উপরে শুয়ে দিয়েছিল সুগা। জিমিনকে শুয়ে দিয়ে জিমিনের মাথায় হালকা ভাবে হাত বুলিয়ে দিচ্ছিল সুগা। তার একটু খিদে লেগেছিল, এর জন্য সে আশেপাশে দেখতে থাকে কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা খাওয়ার মতো। হুট করে দুধের গ্লাসটার দিকে তার নজর গেল। এখনো পর্যন্ত ফুলফিল আছে, পাশের গ্লাসটা খালি, মনে হয় ওইটা জিমিনি খেয়েছে। সুগা এটা মনে করে তার জন্য রাখা দুধের গ্লাস থেকে দুধটা খেয়ে নিল। গাইস, এখন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। অনেকেই বলতে পারো যে 3 জন একই মেডিসিন দেওয়া মানে নেশার ওষুধ দেওয়া দুধটা খেয়েছে, তারপরে 3 জনের এক এক রকম রিঅ্যাকশন কেন হয়েছে? আসলে এটা এজের কারণে হয়েছে। আর 3 জন মেয়ে হলো, তাদের শারীরিকতা এক না, তাই এক এক রকম রিঅ্যাকশন হয়েছে। যেমন জিমিনের বেলায় অমন রিঅ্যাকশন হয়েছিল, আর টের বেলায় এমন রিঅ্যাকশন হয়েছে, এবং জিনের বেলায় তেমন রিঅ্যাকশন হয়েছিল। সকালবেলায় ঘুম ভাঙলো টের। ঘুম থেকে উঠে নিজেকে দেখে নিজে আশ্চর্য হয়ে গেল তে। তার গায়ে কাপড় তো দূরে থাক, একটা সোতা পর্যন্ত নেই। পাশে আবার জাঙ্কুক ঘুমিয়ে আছে। কালকে রাতে তে তাকে অনেক বেশি জ্বালিয়েছে, এর জন্য সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। তেদের বাসায় কেউ থাকুক বা না থাকুক, জাঙ্কুক তো 6টার সময় উঠে পড়ে। আগে 6টার সময় উঠে নিজের জন্য আর তের জন্য রান্না করতো, আর এখন তো জিন চলে এসেছে, এর জন্য সেই সকালে উঠে রান্না করে। পরেও এই কয়দিন ধরে জাঙ্কুক সকালবেলায় উঠে এক্সারসাইজ করছিল। আর তের মাথায় এখন ঘুরছে সব থেকে বড় কথা, তার বোন না হলেও তার মা তো তাকে 6টার সময় ডাকতে চলে আসে সংসারের কাজে হাতে হাতে সাহায্য করার জন্য। কিন্তু আজকে 8টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত সে ঘুমাচ্ছিল। সে মনে মনে ভাবছে কালকে রাত্রে মনে হয় জাঙ্কুক তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার সাথে এই সমস্ত করেছে। এই ভেবেই সে জাঙ্কুকের দিকে ফিরে জাঙ্কুককে সজোরে একটা লাথি মারলো, আর জাঙ্কুক বেড থেকে নিচে পড়ে গেল। ভূত 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 ভূত! হাড়ির বাচ্চা, ভূত না আমি। জান, তুমি আমাকে এভাবে ধাক্কা মেরে ফেলালে কেন? দেখছিলা তো যে আমি কিভাবে ঘুমাচ্ছিলাম, এক্ষুনি তো ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছিলাম আমি। তোকে তো মারাই উচিত ছিল। আমি আবার কি করলাম? রাত্রে তুই ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে এসব? আমি তোর কাছ থেকে এটা কখনোই আশা করিনি। বলে তে দৌড় মেরে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক তো অবাক হয়ে তে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আমি ভাবছিলাম আমার মাথায় মনে 2-3টা তাস ছিল, এখন তো দেখি সব তাস ছিল। কাল
কালকে রাতে নিজে সবকিছু করছে, নিজে আমাকে এত জ্বালাইছে, আর সকালবেলায় ঘুমাইছিলাম, লাথি মেরে উঠাইছে। ওয়াশরুম থেকে তে বের হলো। তে জাংকুকের ডাক শুনলো, তারপরেও না শোনার ভান করছে। এটা দেখে জাংকুক বলল, তুমি আমার সাথে কথা কেন বলছো না? কথা তো বলো। কি কথা বলবো তোর সাথে? যা, এক্ষুনি যা। ওয়াশরুমে দেখলাম যে বেডশিট রাখা আছে, ওটাই গিয়ে এক্ষুনি কাচবি, যা। জাংকুক পেয়ে এমন ধমক শুনে আর কোনো কিছুই বলতে পারলো না। চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আর কালকে রাতে সেই বেডশিটটা কাচতে লাগলো। গাইস, আমি চাইছিলাম এটা আরো বেশি বড় করে দিতে, কিন্তু বড় করতে গেলে এটা আরো বেশি বড় হয়ে যাবে, এর জন্য আর বড় করলাম না। আই হোপ যে রাগী বউ সিজন 1 এর মতো তোমাদের সিজন 2টা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে যাও। আর আজকে কিন্তু আমাদের বাণী সাহেবের বার্থডে, সো তার বার্থডে উইশটাও করে যেও। আরেকটা কথা, অনেকেই কুমিল্লা, ফেনী বা নোয়াখালীর ওইদিকে থাকো। ফেসবুক ইনবক্সে আমার বারবার করে মেসেজ করে তোমরা দোয়া চেয়েছো। তোমাদের সকলের জন্য আমি অনেক অনেক দোয়া করি যেন তোমরা সকলেই সুস্থ থাকো। তো সবকিছু শেষে আমাদের ছোট্ট রাজার জন্মদিনের উইশটা আমি করে দিই। হ্যাপি বার্থডে জিয়ন জাংকুক, হ্যাপি বার্থডে আমাদের গোল্ডেন মাকনিনকে, হ্যাপি বার্থডে জানাই আমাদের বাণীকে, অ্যান্ড লাস্ট আমাদের ছোট্ট রাজাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।